আমরা কেন এই কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও শিলমোহর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাতে, কারণ যে লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে করলেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রণংদেহী মূর্তি আবার ক্যাবিনেটে তার কলিগরা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা, নেতারা এবং আমরারা দেখতে পেলেন। এক একজনকে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পাবলিকলি বকলেন এবং তাদেরকে স্পেসিফিক্যালি ধরিয়ে দিলেন কোন জায়গায় তারা কি ভুল করেছেন। যে রিসার্চ করে তিনি এসেছিলেন, যে রিসার্চ দস্তাবেজ নিয়ে তৈরি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এটা থেকেই প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের রিসার্চ ভিত্তিক, তথ্য ভিত্তিক এবং পারফরমেন্স ভিত্তিক পরিবর্তন বা রিফর্মের কথা বলছেন, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও সেটা দাগ কেটেছে। আপনাদেরকে একবার দেখাই, নবান্নে মাত্র কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এক এক মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে তুলোধনা করলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে। প্রত্যেকটা রাস্তায়, এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের, ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে অ্যালাউ নয়, 2 চাকাও অ্যালাউ নয়। তো লোকে রাত্রে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে? হসপিটালে যাবে কি করে? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। 2 আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্যাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন, ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি।
আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তাদের পড়ানো হয়, শেখানো হয়। তো সেমিস্টার বলবে, একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? দেখলেন আপনারা কিভাবে রোষের মুখে পড়তে হলো পরিবহন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে এবং রাজ্য পুলিশকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হোমওয়ার্ক করে এসে সারা পশ্চিমবঙ্গের সামনে লাইভ টেলিকাস্টের মাধ্যমে যেভাবে তিনি করে থাকেন, তার এটা নিজস্ব স্বকীয় স্টাইল, স্বকীয় ভঙ্গিমায় তিনি কিন্তু বকাঝকা দিলেন। কিন্তু এটা কি কোথাও গিয়ে এটা একটা প্রিকারসার, মানে আগামী দিনে কি হতে পারে তার একটা ছোট্ট ট্রেলার কি আমরা সেনকে তাহলে দেখেছিলাম? এবারও শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত বলেছেন রিফর্ম হবে, পরিবর্তন হবে এবং যাদেরকে সরাবার তাদেরকে সরে যেতে হবে। শুনুন। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি, ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল, পুজো ছিল, তারপরে এই বড়দিন টড়দিন ছিল, একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। ঠিক হবে এই কথাটাই কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে অনেক নেতা মন্ত্রীদের শিরদাঁড়া একটা, যেটাকে বলে শিহরণ জাগাবার জন্য যথেষ্ট। কৌশিকদা, এটা তো যথেষ্ট আশঙ্কিত হওয়ার মতো একটা উপক্রম এই মুহূর্তে হয়েছে। সবাই তো এখন যেটাকে ইংরেজি ভাষায় বলে স্লিপলেস নাইটস, নিদ্রাহীন রাত। কার কোপ পড়বে, কার ঘাড়ে কোপ পড়বে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, কার কতটা অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা কার কতটা, সেটা তো রেজাল্টই প্রমাণ করে দেবে।